মামুনুল হককে যখন আটকাইতে পারে না তখন তার বিরুদ্ধে আইসা স্ত্রী ধর্ষণের মামলা দিছে, অথচ 2 বছর স্ত্রীর কোনো খবর নাই, আকস্মিক ভাবে কোর্টে আসে, সাক্ষী দেয়, গায়েব হয়ে যায়, তবে মুসলিমদের রক্তাক্ত করা হচ্ছে স্যার। এই মুহূর্তে সেই প্রেক্ষাপটে সেই সরকার কর্তৃক মামুনুল হকের মুক্তি আমার দৃষ্টিতে ভারতের নির্বাচনের সাথে সম্পৃক্ত কিনা, কি মামুনুল হককেও সেভাবে পয়জনিং এর কাজ শেষ, এখন সে ডেট ফেল করবে, বাট সামথিং ইজ রং হেয়ার স্যার। একটু ব্যাখ্যা করলে স্যার খুশি হব। শফিয়া আহমেদের পাশে বসে শেখ হাসিনা একটা জনসভায় বক্তব্য দিয়েছিলেন, ওনার পাশে বসেছিলেন। আমার প্রশ্ন শরৎ স্যারের কাছে যে তখন কি শফি সাহেবের কি ঠিক ওই রকমই ওই যে খালেদা জিয়ার পাশে বসলে ওনার জিব্বা থেকে মানে কি বলে এটা মানে একটা খারাপ কথা বলেছিলেন, ওনার পাশে বসার পরও কি ওই শফি সাহেবের কি এরকমই হয়েছে? ফরাদ স্যারের কাছে একটা কথা বলি স্যার, আসলে ডিফারেন্ট ম্যান ডিফারেন্ট ওপিনিয়ন। আপনি হয়তো মাইন্ড করেন অনেক সময়, কিন্তু আসলে আপনি অনেকটাই সঠিক কথা বলেন, কিন্তু আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমি মাইন্ড করি না, কিন্তু ব্যক্তিগতভাবে আক্রমণটা তো ভালো না, আমি সেই জায়গায় কথা বলছি। আপনি করেন, আপনার প্রশ্ন করেন স্যার। আমরা কোটি মানুষ, 18 কোটি চিন্তা চেতনা, 18 কোটি আচরণ। আপনি গণমানুষের কথা বলেন, গণমানুষের সবারই আচরণই আপনার মনে হয় অ্যাকসেপ্ট করার একটু চেষ্টা করতে হবে স্যার। আপনি অনেক বিজ্ঞ মানুষ, পরামর্শ দিয়ে বেয়াদবি করলে ক্ষমা করবেন স্যার। আমি এই জায়গায় যেটা বলবো স্যার, আজকে স্যার আপনি ক্যাপ্টেন মারুফ রাজু স্যার একটা কথা কিন্তু বলছে, সেটা হলো যে নামাজ পড়ে অনুমতি পাওয়া যায় স্যার, কিন্তু স্যার আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিখরা তলবারি নিয়ে গেরুয়া কাপড় পরে স্যার। একটা জিনিস কিন্তু নোটে রাখবেন স্যার, শিখরা যারা স্বাধীনতাকামী, তারা যারা এন্টি ইন্ডিয়া, যারা প্যাট্রিয়ট, যারা হিন্দুত্ববাদের ভিকটিম, তারা কিন্তু নীল পাগড়ি পরে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে পরে এবং তলোয়ার রাখে বা বন্দুক রাখে স্যার। স্যার বাংলাদেশে গেরুয়া আধিপত্য ব্যাপক হারে দেখা যাচ্ছে। ঢাকা ভার্সিটিতে গেরুয়া সন্ত্রাসীদের মতো মহড়া দেয়া হলো। ইদানিং স্যার বিভিন্ন ধর্মীয় উপাসনার নামে তলবারি অস্ত্রবাজি দেখা যাচ্ছে। ভারতে 2023 সালে রামনবমীতে স্যার অস্ত্রবাজি হয়েছে, শুধুই অস্ত্রবাজি, এবং মসজিদের ভিতরে ঢুকে তাওরাশ করা হয়েছে স্যার। এটা একটা বিশেষ ইঙ্গিত দেয়, এটা সম্ভবত অখণ্ড ভারতের সাম্রাজ্যবাদী সন্ত্রাসবাদকে ইঙ্গিত দেয়, আর কিছু না স্যার। মামুনুল হকের মুক্তি প্রসঙ্গে যেটা আমার মূল মন্তব্য স্যার এবং প্রশ্ন আপনার কাছে স্যার, মামুনুল হকের মূল পাপ হইছে, মামুনুল হক বলেছিল যে মাতৃভূমিতে ভাড়াটিয়ার মতো থাকতে পারবো না। তার একটা ইতিহাস ফরাদ স্যার, আপনি যদি এই বিষয়টা গুরুত্ব সহকারে একটু আলোচনা করেন। আমাদের সিরাজউদ্দৌলাকে বাংলার দখলের আগে ফোর্ট উইলিয়াম যুদ্ধে পরাজয় জিতার পর তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছিল। আমাদের আপনার পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ, ইতিহাসের ভুল করলে হবে না, পলাশির যুদ্ধ, হ্যাঁ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। এই জিনিসটা আপনি একটু এটা টার্নে রাখেন, পয়েন্টে রাখেন স্যার। আমাদের যে মুসলিম দেশ মালয়েশিয়ায় জনপ্রিয় ইসলামপন্থী নেতা আনোয়ার ইব্রাহিমকে যখন দমাইতে পারে না তখন তার বিরুদ্ধে সমকামিতার মামলা দেয়া হয়েছে। মামুনুল হককে যখন আটকাইতে পারে না তখন তার বিরুদ্ধে আইসা স্ত্রী ধর্ষণের মামলা দিছে, অথচ 2 বছর স্ত্রীর কোনো খবর নাই, আকস্মিক ভাবে কোর্টে আসে, সাক্ষী দেয়, গায়েব হয়ে যায় স্যার। এগুলো কি আমরা বুঝি না? আমরা বুঝি এগুলো কেন করা হয়? এগুলো করা হয় তাকে করে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, কারণ সে মোদির ঘাড়ে লাথি দিয়েছে স্যার। আমার প্রশ্ন হচ্ছে স্যার, বাংলাদেশে যেভাবে মুসলিমদের দাবিয়ে রাখা হয়, বাংলাদেশে যেভাবে মুসলিমদের রক্তাক্ত করা হচ্ছে স্যার, এই মুহূর্তে সেই প্রেক্ষাপটে সেই সরকার কর্তৃক মামুনুল হকের মুক্তি আমার দৃষ্টিতে ভারতের নির্বাচনের সাথে সম্পৃক্ত কিনা, এবং এর ফলে বাংলাদেশে নতুন করে কোনো জঙ্গিবাদ বা সংখ্যালঘু নির্যাতনের নাটক করে ভারতে, যেহেতু মোদীর নির্বাচন এখন অবস্থা খারাপ, সেই জায়গায় নতুন পালে হাওয়া দেওয়ার জন্য 21 সালের মতো কোনো স্যাবোটাজ করা হবে কিনা, নাকি উত্তরপ্রদেশে যেভাবে মুসলিম নেতাদের কার্ডিয়াক পয়জন দিয়ে একে একে মেরে ফেলার কাজ শেষ করে জেল থেকে ছাড়া হয়েছে, নাকি মামুনুল হককেও সেভাবে পয়জনিং এর কাজ শেষ, এখন সে ডেট ফেল করবে, বাট সামথিং ইজ রং হেয়ার স্যার। একটু ব্যাখ্যা করলে স্যার খুশি হব। যে এখন আমরা বাংলাদেশে 90% 92% মুসলমানের দেশে যে কথায় কথায় আলেমদেরকে এইভাবে হেনস্থা এবং আলেমদেরকে এইভাবে অ্যারেস্ট করা, এটা কি আদৌ কি চলতে থাকবে না বন্ধ হইব? আমি ফরাদ স্যারের কাছে, ফরাদ স্যার তো রাগ হয়ে যায় কথা বলে, তবে আমি ওনার কাছে প্রশ্ন যে এটা চলতে থাকবো না এটা বন্ধ হইব? আমি ধন্যবাদ। জাহির আনমিউট করে প্রশ্ন করেন। জাহির সাহেব মিউট আছেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। আমি সকল অতিথি এবং আমার দর্শক এবং মনির ভাই আপনাকে ধন্যবাদ।
অবশেষে আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন। এটা দীর্ঘ 3 বছরের একটা প্রতীক্ষার পর। ওনার জনপ্রিয়তা আসলে যাই করুক না কেন, আওয়ামী লীগ তাকে যেভাবে ফাঁসাইতে চেয়েছিল নারী কেলেঙ্কারি দিয়ে, সেটা প্রমাণ করতে পারে নাই। যেদিন ওনাকে ফাঁসানো হয় সেখানে ছাত্রলীগ যুবলীগ আগে থেকেই তৈরি ছিল কিভাবে? এটা আমার একটা প্রশ্ন ফরহাদ স্যারের কাছে, যে ওরা কিভাবে জানছে যে মামুনুল হক ওইখানে নারী কেলেঙ্কারি করতেছে, অথচ সেটা কিন্তু প্রমাণিত হয় নাই কোর্টে, যার জন্য উনি মুক্তি পেয়েছেন। ওনার জনপ্রিয়তাটা এখনো আছে। আর আরেকটা কথা আছে, আপনার এখানে লেখা আছে ভারতীয় পণ্য বয়কট কেমন চলছে। ভারতীয় পণ্য বয়কট 100%, আমি মনে করি 100% না হলেও 50% বা 60% সফলতার দিকে আছে। এটা থাকবে, আস্তে আস্তে ধীরে ধীরে এটা হবে। এখন মামুনুল হক সাহেবকে এই আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, যিনি ভোটবিহীন প্রধানমন্ত্রী, ভোট ছাড়া প্রধানমন্ত্রী হয়েছেন, ফরহাদ ভাই স্যার আবার একটু রাগ করবেন আমার উপর আমি জানি, হ্যাঁ, উনি কিন্তু এই হেফাজতের নেতা, মামুনুল হক কিন্তু হেফাজতের নেতা। হেফাজতের মূল নেতা যে ছিলেন শফি আহমেদ সাহেব, উনি যখন সংসদে দাঁড়িয়ে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে খালেদা জিয়ার উদ্দেশ্য করে যে হুজুররা পাশে বসেন, অর্থাৎ তেতুল হুজুর বলেছিলেন যে পাশে বসলে ওনাদের জিভে নাকি টক চলে আসে। এর কিছুদিন পরেই যখন ওই যে আপনার 5ই মে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞটা চললো, তার কিছুদিন পরে, কয়েক মাস পরে, এই শফি আহমেদের পাশে বসে শেখ হাসিনা একটা জনসভায় বক্তব্য দিয়েছিলেন, ওনার পাশে বসেছিলেন। আমার প্রশ্ন শরৎ স্যারের কাছে, যে তখন কি শফি সাহেবের কি ঠিক ওই রকমই ওই যে খালেদা জিয়ার পাশে বসলে ওনার জিব্বা থেকে মানে কি বলে এটা, মানে একটা খারাপ কথা বলেছিলেন, ওনার পাশে বসার পরও কি ওই শফি সাহেবের কি এরকমই হয়েছিল কিনা, এটা একটা আমার প্রশ্ন। আর আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন, আমি মনে করি বাংলাদেশের 95% লোক খুশি হয়েছেন। একজন ইসলামিক স্কলার এবং একজন ভালো সুবক্তা, উনি ধর্মের, যেটা আওয়ামী লীগ আসলে ধর্মের বিরুদ্ধে চলে যায়, ওনাদের কর্মকাণ্ডগুলা ধর্মের বিরুদ্ধে চলে যায়, এই কারণে ওনারা আল্লামা মামুনুল হককে সহ্য করতে। আচ্ছা জি, আমার মনে হয় আরো 5-7 জন, কুষ্টিয়ার একজন আছে, আর 5-7 জন হুজুরকে এইভাবে গ্রেফতার করে 6 মাস, 1 বছর, 2 বছর পরে তাদেরকে ছাড়া হয়েছে। এই ব্যাপারে ফরহাদ স্যার কি বলবেন, যে আসলে কি ধর্ম আমাদের দেশে আছে কিনা? থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে। আমার খান, ধন্যবাদ। জি ধন্যবাদ। আমি টু দা পয়েন্টে দুইটা অংশে কথা বলবো, বাট I want that I will be permitted to keep my submission without any kind of interference. তো আমার প্রশ্নটা হচ্ছে টু দা পয়েন্টে এই, যে ইসলামের সেবা আওয়ামী লীগ অবশ্যই করেছে, ইসলামিক ফাউন্ডেশন করেছে, তারপরে তাবলিগ জামাতের জন্য জমি দিয়েছে, এরপরে 540টি মডেল মসজিদ করেছে, ঠিক আছে। এখন সরকার 2021 কেন, 2041 কেন, 3000 সাল পর্যন্ত ক্ষমতায় থাক। আমার প্রশ্নের প্রথম অংশ এটা, আমাদের জনগণের কোনো সমস্যা নাই, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ইস্তেসকার নামাজ পড়লে অসুবিধা কোথায়? ইফতারের আয়োজন হলে অসুবিধা কোথায়? মন্ত্রী কেন বলবে যে প্রসাদ মুসলমানরা খাইলেও কোনো অসুবিধা নাই? সরকারের কোন অতি উৎসাহী অংশটা এইভাবে সরকারকে বদনাম করতেছে, এটা ফরহাদ স্যার ক্লিয়ার করবেন। আর আমার প্রশ্নের সেকেন্ড অংশটা হচ্ছে, ফরহাদ স্যারকে আমি একদিন বললাম যে ভারতের যেসব নিরপেক্ষ নাগরিক রয়েছেন, মানবতাবাদী নাগরিক রয়েছেন, এর মধ্যে কুলদীপ নায়ার স্যার রয়েছেন সাংবাদিক, এর মধ্যে তারপরে এছাড়া ভারতের দা হিন্দু পত্রিকা 2012-13 সালে নিবন্ধ লিখে, সম্পাদক লিখেও বলেছিল যে ভারতের উচিত বাংলাদেশের জনগণের কাছে সীমান্ত হত্যার জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। এবং একই সাথে আমি আরেকজন সাংবাদিকের কথা বললাম, উনি সেটাকে ঘুরিয়ে ইসরায়েলের ব্যাপারে তার কি মন্তব্য সেটাকে ঘুরিয়ে দিলেন। আমি সেটা বলি না, আমি বলেছি উনি ওই যে সেই সাংবাদিক উনি ভারতের বাংলাদেশের যে সীমান্ত হত্যা, ইসরায়েলের পাশাপাশি সেই ভারতীয় হয়ে সেটার ব্যাপারে বিরোধিতা করেছেন। এখন আমার টু দা পয়েন্টে ফরহাদ স্যারের কাছে প্রশ্ন, ভারত সরকার যদি ডিপ্লোম্যাটিক্যালি একটা লেটার বাংলাদেশ সরকারের হাতে ধরিয়ে দেয় যে উই আর সরি ফর দ্য কিলিং অফ দ্য BSF from the 1972 till 2024, এটা যদি সব ভারতীয় সরকার সরকারিভাবে ঘোষণা দিয়ে ক্ষমা চায়, তাহলে কি ভারতের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে? থ্যাংক ইউ।